যেই কণ্ঠস্বর একদিন কলকাতা শহরের একটা ছোট্ট ঘর থেকে যাত্রা শুরু করেছিল, সেই কণ্ঠস্বর একসময় একটা জাতিরাষ্ট্রের জন্মের ঘোষণায় রূপান্তরিত হয়েছিল। 1952 সালে ভাষা আন্দোলনের যেই বীজ, তা বহুকাল আগেই বপন করেছিল এই সমিতি। তারা প্রমাণ করেছিলেন ভাষার অধিকার মানে অস্তিত্বের অধিকার। বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদের সবচেয়ে বড় অবদান হলো এটি বাঙালি মুসলমানের আত্মপরিচয়ের প্রধান দ্বন্দ্বটির সমাধান করেছিল। তারা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছিল, ধর্মীয় পরিচয়ে আমরা মুসলমান, কিন্তু জাতিগত পরিচয়ে আমরা বাঙালি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সেই বিখ্যাত উক্তি, আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বড় সত্য আমরা বাঙালি, এইটাই এই সমিতির ভাবাদর্শের প্রতিধ্বনি। বিংশ শতাব্দীর শুরুতে বাংলা যখন ব্রিটিশ শাসনের অধীনে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের এক উত্তাল সময় পার করছে, তখন বাঙালি মুসলমান সমাজ এক গভীর আত্মপরিচয়ের সংকটে নিমজ্জিত। একদিকে ব্রিটিশদের প্রতি আনুগত্য ও সহযোগিতার নীতি, অন্যদিকে হিন্দু পুনর্জাগরণের প্রবল সাংস্কৃতিক স্রোতে দুইয়ের মাঝখানে পড়ে তাদের নিজস্ব সাহিত্য ও মননশীলতার জগৎ ছিল প্রায় অস্তিত্বহীন। সাহিত্য জগৎ থেকে শুরু করে সামাজিক পরিসরে তাদের পরিচয় ছিল অস্পষ্ট এবং কোনো কণ্ঠস্বরও ছিল না। ঠিক এমনই এক ঐতিহাসিক সময়ে 1911 সালের 4 সেপ্টেম্বর কলকাতায় এক নতুন দুর্গ নির্মিত হলো। সেই দুর্গের নাম বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি। এইটা কেবল একটা সংগঠন ছিল না, ছিল একটা সাংস্কৃতিক বিদ্রোহের সূতিকাগার। প্রশ্ন হচ্ছে, কেন এই সমিতি করবার প্রয়োজন পড়ল? সমিতি প্রতিষ্ঠার প্রেক্ষাপট বুঝতে হলে তৎকালীন বাঙালির মুসলমান সমাজের দ্বিধা ও সংকটকে জানতে হবে। 19 শতকের শেষ ভাগ থেকে বাংলায় যে নবজাগরণ ঘটেছিল, তা মূলত ছিল হিন্দু সমাজের নবজাগরণ। বঙ্কিমচন্দ্র থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত যে বিশাল সাহিত্যিক জগৎ তৈরি হয়েছিল, সেখানে মুসলমান চরিত্ররা ছিল প্রায় অনুপস্থিত, নয়তো নেতিবাচক বা প্রান্তিক হিসেবে উপস্থিত। ফলে বাঙালি মুসলমানরা সেই সাহিত্যকে নিজেদের জীবনের প্রতিচ্ছবি হিসেবে দেখতে পাচ্ছিল না। এর চেয়েও বড় সংকট ছিল ভাষার প্রশ্নে। তৎকালীন মুসলিম অভিজাত বা আশরাফ শ্রেণী উর্দুকে নিজেদের সাংস্কৃতিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তারা বাংলাকে হিন্দুদের ভাষা বা সাধারণ চাষাভুষার ভাষা হিসেবে মনে করত। অন্যদিকে বাংলার কোটি কোটি সাধারণ মুসলমানের মাতৃভাষা ছিল বাংলা। এই উর্দু ও বাংলার দ্বন্দ্বে বাঙালি মুসলমানদের সাহিত্যিক পরিচয় মুখ থুবড়ে পড়েছিল। তাদের না হচ্ছিল উর্দুতে সাহিত্য রচনা, না হচ্ছিল বাংলায় নিজের সংস্কৃতিকে তুলে ধরা। এই শূন্যতা পূরণের লক্ষ্য নিয়ে এসেছিল কয়েকজন দূরদর্শী তরুণ। বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির সবচেয়ে বিস্ময়কর দিকটি ছিল এর প্রতিষ্ঠাতাদের আদর্শিক বৈচিত্র্য। এখানে যেমন ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো ভাষাতাত্ত্বিক ও জ্ঞান তাপস, তেমনই ছিলেন মাওলানা আকরাম খাঁর মতো ইসলামী চিন্তাবিদ ও সাংবাদিক, ছিলেন কাজী ইমদাদুল হকের মতো উদারপন্থী ঔপন্যাসিক ও শিক্ষাবিদ, আবার ছিলেন কমরেড মুজাফফর আহমেদের মতো ব্যক্তিত্ব, যিনি পরে ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা হয়েছিলেন। এই বৈচিত্র্যই প্রমাণ করে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি কোনো সংকীর্ণ ধর্মীয় বা রাজনৈতিক গোষ্ঠীর প্ল্যাটফর্ম ছিল না। তারা সকলকে একটা ছাতার নিচে এনেছিল একটা অভিন্ন বিশ্বাস থেকে, বাঙালি মুসলমানের মুক্তি ও জাগরণ ঘটবে তার মাতৃভাষায়, বাংলা ভাষায় সাহিত্য চর্চার মাধ্যমে। তারা বুঝতে পেরেছিলেন ভাষাকে অস্বীকার করে কোনো জাতি আত্মপরিচয় খুঁজতে পারে না। এই উপলব্ধি ছিল সমিতির মূল চালিকা শক্তি। সমিতির কার্যক্রম ছিল সুদূর প্রসারী। তাদের প্রধান অস্ত্র ছিল বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা। মোহাম্মদ শহীদুল্লাহ ও মোহাম্মদ মোজাম্মেল হকের সম্পাদনায় প্রকাশিত এই পত্রিকাটি হয়ে উঠেছিল বাঙালি মুসলমানের মননশীলতার প্রধান মুখপাত্র। এই পত্রিকায় কবিতা বা গল্পের পাশাপাশি উঠে আসতো ইতিহাস, দর্শন, বিজ্ঞান, সমাজতত্ত্ব ও ধর্মতত্ত্ব বিষয়ক গভীর গবেষণামূলক সব প্রবন্ধ। এই পত্রিকার মাধ্যমে কাজী নজরুল ইসলামের মতো প্রতিভার প্রথম স্ফুরণ ঘটেছিল। পত্রিকা প্রকাশের পাশাপাশি সমিতি নিয়মিত সাহিত্য সম্মেলনের আয়োজন করত। কলকাতা, চট্টগ্রাম, ঢাকা সহ বাংলার বিভিন্ন প্রান্তে আয়োজিত এই সম্মেলনগুলো নিছক সাহিত্য সভা ছিল না, বরং ছিল বাঙালি মুসলমানের এক সাংস্কৃতিক শক্তির প্রদর্শন। এসব সম্মেলনে তারা জোরালোভাবে দাবি তুলত যে বাংলাই তাদের ভাষা এবং এই ভাষাতেই তাদের সাহিত্য রচিত হবে। তারা ইতিহাস থেকে নিজেদের গৌরবময় অধ্যায়গুলো সামনে তুলে এনে প্রমাণ করেছিল যে বাঙালি মুসলমানের ঐতিহ্য রয়েছে, তারা ঐতিহ্যহীন নয়। বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদের সবচেয়ে বড় অবদান হলো এটি বাঙালি মুসলমানের আত্মপরিচয়ের প্রধান দ্বন্দ্বটির সমাধান করেছিল। তারা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছিল, ধর্মীয় পরিচয়ে আমরা মুসলমান, কিন্তু জাতিগত পরিচয়ে আমরা বাঙালি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সেই বিখ্যাত উক্তি, আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বড় সত্য আমরা বাঙালি, এইটাই এই সমিতির ভাবাদর্শের প্রতিধ্বনি। তারা দেখিয়েছিলেন যে ইসলামী ভাবধারা বা মুসলিম ঐতিহ্যকে ধারণ করেও
বিশ্বমানের বাংলা সাহিত্য রচনা করা সম্ভব। তারা আরবি ফার্সি শব্দকে বাংলা ভাষার শরীরে এমনভাবে আত্মীকরণ করার পক্ষে ছিলেন যা ভাষাকে সমৃদ্ধ করবে কিন্তু তার স্বকীয়তাকে নষ্ট করবে না। এর মাধ্যমে তারা একটি নতুন সাহিত্যিক ধারা জন্ম দিয়েছিলেন যা ছিল একাধারে আধুনিক, জীবনমুখী এবং নিজস্ব সংস্কৃতির ঐতিহ্যের শক্তিশালী মাধ্যম। বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির প্রভাব ছিল সুদূরপ্রসারী। এটি ছিল একটা আন্দোলন, একটা নীরব সাংস্কৃতিক বিপ্লব। এই সমিতি বাঙালি মুসলমানের সমাজে যেই আত্মবিশ্বাস ও আত্মমর্যাদার জন্ম দিয়েছিল তারই পথ ধরে পরে গড়ে উঠেছিল বুদ্ধির মুক্তি আন্দোলন, এর মতো প্রগতিশীল উদ্যোগ। আজকের স্বাধীন বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়ের গভীরে তাকালে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির ছায়া খুঁজে পাওয়া যায়। 1952 সালে ভাষা আন্দোলনের যেই বীজ তা বহুকাল আগেই বপন করেছিল এই সমিতি। তারা প্রমাণ করেছিলেন ভাষার অধিকার মানে অস্তিত্বের অধিকার। যেই কণ্ঠস্বর একদিন কলকাতা শহরের একটা ছোট্ট ঘর থেকে যাত্রা শুরু করেছিল, সেই কণ্ঠস্বর একসময় একটা জাতিরাষ্ট্রের জন্মের ঘোষণায় রূপান্তরিত হয়েছিল। বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি তাই নিছক একটা ঐতিহাসিক নাম নয়, এইটা বাঙালি মুসলমানের আত্মপরিচয় নির্মাণের এক চিরঞ্জীব আখ্যান। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।